নমস্কার, আমার বাস্তব জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটু ভারাক্রান্ত মন নিয়েই ভিডিওটি করতে বসলাম। আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে আজকে ভিডিওটা করা নিয়ে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে আমার কথাবার্তা তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যাক, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি কী নিয়ে সেই বিষয়টি আগে আপনাদের বলি। আজকের ভিডিওটা আপনারা নিশ্চয়ই খবর মাধ্যমে দেখেছেন কিছু ঘটনা, কোনো একটি বিচার নিয়ে। বিচারটি অন্য কিছু না, অভয়ার বিচার নিয়ে। যে আর.জি. করের ঘটনাটি ঘটেছিল, আজ পর্যন্ত আমি এই নিয়ে কোনো ভিডিও করিনি। হয়তো আমি ফেসবুকে কিছু লেখালেখি করেছি, কিন্তু আমি ইউটিউবে কোনো ভিডিও বানাইনি বা ইউটিউবে কোনো ভিডিও আমি দেইও নি। কিন্তু আজকে আমার মন থেকে প্রশ্ন জাগছে কিছু, তাই আপনাদের সামনে ভিডিওটি করা। আচ্ছা, প্রায় 265 দিনের মতন হয়ে গেছে ঘটনাটি ঘটেছে, যদি ভুল না বলে থাকি। ভুল বললেও আপনারা ঠিক করবেন। ঘটনাটা হলো, আজকের বিচারে আদালত রায় দিয়েছে সঞ্জয় রায় দোষী। এবার আপনারা কিছু কিছু মানুষ এই রায়টিকে সঠিক বলছেন, কিছু মানুষ বেঠিক বলছেন। আচ্ছা, যারা বেঠিক বলছেন তাদেরকেও আমি কিছু বলবো, আর যারা সঠিক বলছেন তাদেরকেও আমি কিছু বলতে চাই। তার আগে আপনাদেরকে বলে রাখি, আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে কোনো কথা বলবো না, এবং আমি কোনো রাজনৈতিক দলের চাটুয়াগিরি করি না। যেটা সমাজের সত্য মনে হয়, সঠিক মনে হয়, সেইটাই আমি তুলে ধরি। আপনারা আমাকে হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইছি, আমাকে কিন্তু কোনো রাজনীতির প্যাচে ফেলবেন না। এবার ঘটনাটি হলো, যেদিনকারে এই ঘটনাটি ঘটেছিল সেদিনকারে যারা 1 নম্বর চ্যানেল বলে সমাজে নিজেদের প্রচার করে বেড়ান, তাদের কোনো বড় সাংবাদিক, আমি নাম করছি না, তিনি ফোন করেছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে, যে দিদি আপনি শুনেছেন এরকম এরকম ঘটনা ঘটেছে। বলছে, আমি সংবাদ মাধ্যমের মাধ্যমেই শুনেছি ঘটনাটি, এবং আমি খবর নিচ্ছি। আমি বাইরে যতদূর উত্তরবঙ্গে না কোথাও উনি গেছিলেন, সেখান থেকে ফিরছিলেন, গাড়ির মধ্যে থেকেই ফোনে কথোপকথন হয়েছে। তা এহেনটা আপনি আশা করেছেন? তখন মুখ্যমন্ত্রী বলছে, আমি এই ধরনের কোনোদিনই আশা করিনি, এবং মেয়েটির খুব অল্প বয়স, এরকম দুর্ঘটনার আমি নিন্দা করি, এবং যিনি বা যারা এই ধরনের ঘটনাটি ঘটিয়েছে তাদের আমি কঠোরতম শাস্তির দাবি করি এবং ফাঁসির দাবি করি, এবং এর জন্য যদি যত বড়ই উচ্চ সংস্থার তদন্তকারী সংস্থা হোক না কেন, আমি তাতে সমর্থন করি, তাতে আমার কোনো দ্বিধা নেই। তা সত্ত্বেও আমি দেখেছি বাংলার মুখ্যমন্ত্রী সম্বন্ধে অনেকে অনেক রকম মন্তব্য করেছে। আমি কিন্তু এই মন্তব্যের একটু হলেও বিরুদ্ধে। যদি বলেন কেন, হতে পারে প্রশাসনিক দিক অনেক জায়গায় ঢিলে আছে, ভুল ত্রুটি আছে, তার কারণে ঘটনাটি ঘটতে পারে, আমি অস্বীকার করছি না। কিন্তু উনি অভয়ের বাড়িতে গেছিলেন এবং তার মাকে বলেছিলেন যে আপনাদের মেয়েটি একটি সম্পদ ছিল এবং আজকের যুগের একটি নক্ষত্র ছিল, আপনারা তাকে হারিয়েছেন। মা, আমি তো তাকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু অভয়ের নামে যদি কিছু করতে চান, এবং আপনাদেরও জীবনটা, পুরো জীবনটা রয়েছে, আপনাদের দেখার কেউ নেই, তা আমি আপনাদের 10 লক্ষ টাকা অভয়ের নামে দিতে চাই, এই কথাটির প্রস্তাব দিয়েছিলেন। অভয়ের মা যদিও বলেছিলেন যে সঠিক বিচার পেলে তবেই আমি নেব, আমি নিতে ইচ্ছুক আছি, এই কথা। কিন্তু সেই কিছু সংবাদ মাধ্যম সেই কথাটিকে বিকৃত করেছিল যে অভয়ের দাম দিয়ে এসছে 10 লাখ টাকা। আচ্ছা, আপনারা যারা এই রাস্তায় দাঁড়িয়ে বা চায়ের দোকানে বসে এরকম ধরনের কথা বলেন, এই বলার আগে একবার চিন্তা করেন যে এই কথাটা বলাটা ঠিক নয়। যদি বলেন কেন, ভারতবর্ষে অনেক রেল অ্যাক্সিডেন্ট দেখেছেন, অনেক রেল অ্যাক্সিডেন্টে হয়তো বলবেন ইন্স্যুরেন্স করা থাকে, কিন্তু ইন্স্যুরেন্স করা থাকলেই যদি কোনো মন্ত্রী বা কোনো প্রাইম মিনিস্টার এসে কিন্তু রেলটিকে চালায় না, সে ব্যবস্থাটাকে সুব্যবস্থা করে, এইটাই তার দায়িত্ব। কিন্তু তা সত্ত্বেও কিন্তু দুর্ঘটনা ঘটে এবং সারা পৃথিবীতেই ঘটে থাকে, কিন্তু দায়ী করা হয় কিন্তু সেই মন্ত্রীদেরকেই, এবং একটা বিরাট অঙ্কের
টাকার ক্লেম করা হয় এবং টাকাটাও দেওয়া হয়, তাহলে তখন কি আমরা ধরে নেব জীবনের দাম অত টাকা? আমরা কিন্তু তা ধরি না। তার ফ্যামিলির দিকে যে যাওয়ার তো সে চলে গেছে, তাকে ফিরিয়ে আনা যাবে না, কিন্তু তার ফ্যামিলির দিকে তাকিয়ে সরকার তরফ থেকে এটা করে, তাই হয়তো উনি চেয়েছিলেন, কিন্তু সেই কথাটাকেও বিকৃত করা হয়েছে। এটা ঠিক নয়। গেল এই একটা দিক। দ্বিতীয়ত কথা, এই ঘটনার সিবিআই তদন্ত চেয়েছে, সাংবাদিকরা বলেছে, অভয়ার বাড়ির থেকে বলেছে এবং পারিপার্শ্বিক এই সমাজও বলেছে। উচ্চপদস্থ ও অফিসাররা তদন্তভার নিয়েছেন, কিন্তু তার আগে 24 ঘন্টা যেতে পারেনি, তার মধ্যে কিন্তু কলকাতা পুলিশই সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছিলেন এবং তারা যা যা তথ্য দিয়েছিলেন সেগুলোই কিন্তু আদালতে পেশ হয়েছে এবং সেগুলো সঠিক বলে প্রমাণিত হয়েছে। এবার বলবেন আমি কি বলছি সঠিক? না, আমি বলার কেউ না, আমি সাধারণ তুচ্ছ এই সমাজের একটি মানুষ। কেউ কেউ প্রচার করেছেন দেয়াল ভেঙে সমস্তটাই লোপাট করে দেওয়া হয়েছে যাতে কিছু না পাওয়া যায়, দোষীদের শাস্তি না দেওয়া যায়। আচ্ছা, বলার আগে একবার ভেবে দেখেছেন দেয়াল ভেঙে যদি সমস্ত প্রমাণ লোপাট করা হয়, তাহলে সঞ্জয় রায়েরটা রেখে বাকিদেরটা লোপাট করা হয়েছে? এরকম হতে পারে? এটা কি করে সম্ভব হয়? আমার এই ছোট মাথায় ধরছে না যে এটা কি করে সম্ভব হয় যে একজনেরটা রেখে বাকিদেরটা লোপাট করা হবে। যদি কেউ কোনো বুদ্ধিজীবী জানা থাকে তো কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি জানতে পারলে খুব খুশি হব। একটা কথা গেল। দ্বিতীয়ত কথা, কোনো বিশেষজ্ঞ বলে ফেললেন 150 গ্রাম, আমি আর পুরো ব্যাখ্যা দিতে চাই না। আদালতে যখন এই কথাটা কোনো উকিল তুলেছিল তখন বলেছিলেন যে এই কথাটি উক্তি করেছে তাকে হাজির করুন। সে কোন বিশেষজ্ঞ? আমরা এখানে লেখাপড়া করে এই চেয়ারটায় বসেছি। 150 গ্রাম কী করে সম্ভব হয় ওনাকে একটু বলতে বলুন তো, বা তার কী প্রমাণ আছে? তার কোনো প্রমাণও দিতে পারেনি, ব্যাখ্যাও দিতে পারেনি, এবং বলছে আদালত কিন্তু এটা, এখানে পাগলের প্রলাপ বকবেন না। ভাবুন তো একবার। গেল এই একটা। সঞ্জয় রায়ের জিন্স প্যান্টে রক্ত পাওয়া গেছে, তার নখে আছড়ানোর প্রমাণ পাওয়া গেছে এবং তার সব কিছুতে ব্লুটুথ পাওয়া গেছে, তাকে সিসি ক্যামেরায় দেখা গেছে। এবার বক্তব্য হচ্ছে এটা একজনের কাজ নয়, বহুজনের কাজ। আচ্ছা, বহুজনের যদি কাজ হয় কোনো না কোনো তথ্য তো থাকবে, কোনো না কোনো তো প্রমাণ থাকবে। সেই প্রমাণগুলো কোথায় তাহলে? এবার বলবেন লোপাট করে দিয়েছে। আরে লোপাট যদি করে তো টোটালটাই লোপাট হবে, তাহলে সঞ্জয় রায়েরটা কোথার থেকে আসলো? এবার একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। যদি আমি ভুল বলে থাকি আপনারা কমেন্টের মাধ্যমে জানান এবং একটু ধীর মাথায় চিন্তা করবেন কথাগুলো, যে আমরা কথাগুলো তো বলার কাজ ভুলে দিচ্ছি। দ্বিতীয় কথা, আমার মাথায় একটা প্রশ্ন শুরুর থেকে আজ অবধি ঘোরাঘুরি করছে, সেটা হলো এই যে ডাক্তাররা ধর্ণা বসেছিল, এরা যে কার বিচার চাইছে, কার জন্য চাইছে, আমি এটা বুঝতে পারিনি। যদি বলেন কেন, এরা যাকে বিনীত গোয়েল বলুন বা সুপারকে বলুন সরিয়ে দিতে বলেছে বা তাদেরকে অ্যারেস্টও করেছে, তাদের বিনীত গোয়েলকে সাসপেন্ড করেছে, সব মেনে নিলাম। তারপরেও এদের আন্দোলন চলেছে না অভয়ার অপরাধীর শাস্তি চাই। আচ্ছা, অভয়ার অপরাধীর শাস্তি চাই, সেটা যখন সিবিআই দায়িত্বভার নিয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে দেখছে, আদালত দেখছে, তা কার কাছে চাইছে? আদালতের কাছে চাইছে না মুখ্যমন্ত্রীর কাছে চাইছে না সাধারণ পাবলিকের কাছে চাইছে? একটা ধোঁয়াশা রয়েছে। এবং তারা কীরকম এই আন্দোলনে বসে নৃত্য নাচ যাই করেছেন সেগুলো আমরা সব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি। তো ডাক্তারবাবুদের জোর হাতে প্রণাম করি সেই জন্য, কেননা এদেরকে আমরা ছোটোর থেকে ভগবান বলে মেনে এসেছি। তাদের আচরণগুলো অনেক কিছু দেখেছি, আমি আজকে সেটা নিয়ে বলতে আসিনি আর সেটা নিয়ে বলতেও চাই না। কিন্তু আমার মাথায় আর একটা প্রশ্ন ঘুরফির করছে, বলছে ওই রাতে আরও 3 জন ডাক্তারের সাথে অভয়া লাঞ্চ করেছে বসে একসাথে, তারাও ডিউটিতে ছিলেন, অভয়াও ছিলেন। অভয়া অন ডিউটি ওখানে বিশ্রাম করছিলেন, তারা হয়তো অন্য রুমে গেছেন বা হলেই ছিলেন বা রুগী দেখছিলেন বা যাই করুন, ডিউটি অনে ছিলেন, তারা হসপিটালের ভিতরেই ছিল, অভয়া হয়তো ওখানে বিশ্রাম করছিল। বাকি এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেখানে বাকি ডাক্তাররা কোথায় ছিল সেদিনকার? আমার প্রশ্নটা এটা। যারা সেদিনকার ধর্নায় এত
ডাক্তাররা ঢাক ডোল পিটিয়ে ধর্নায় বসতে পেরেছেন, তারা একবার তো বলেননি ক্যামেরার সামনে যে আমরা ওই দিন কোথায় ছিলাম? বা একটা বিল্ডিংয়ে আপনি চিন্তা করুন, হসপিটালে আমাদেরও অনেক পেশেন্ট অনেক সময় ভর্তি থাকে, রাত্রবেলা মানে ভিজিট আওয়ার্স ছাড়া যদি কোনো প্রকারে মনে হয় কোনো একজন গার্জিয়ান গেছেন দেখতে, তাকে একটু দেখতে হবে, পারমিশন পাই না এবং তার কাছে যাওয়ার কোনো রাস্তাও পাই না, যে গোপনে লুকিয়ে যাব এরকম কোনো রাস্তা নেই। তাহলে সেখানে ওই রাত্রে সঞ্জয় রায় ওইখানে প্রবেশ করলো অতি সহজে। কে হে সঞ্জয় রায়? কাদের মধ্যে ঢুকছে একবার ভেবেছেন? এবং এই ঘটনার পূর্বেও সঞ্জয় রায় নাকি প্রতিনিয়ত হসপিটালে আসা যাওয়া ছিল। তো 2 টাকার ছাঁটমালকে যারা প্রশ্রয় দিয়েছিল যে হসপিটালের যে কোনো ওয়ার্ডরুমে ঢুকে পড়বে, যাবে আসবে, কারা তারা? তারা তো এই ডাক্তারদের পারমিশন ছাড়া হতে পারে না। এই ডাক্তারদের সাথে পরিচিত ছিল। আজকে সেই ডাক্তাররা ধর্নায়, তাদের গল্প আমাদেরকে শুনতে হবে, যাদের অনেকের ভুয়ো সার্টিফিকেট কি, এবং যারা ডিউটির ফাঁকি দিয়ে, হসপিটালের ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট নার্সিংহোমে অপারেশন করে মোটা অঙ্কের টাকা কামাচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ডের নামে অপারেশনের ভুয়ো বিল বানাচ্ছে। এগুলো সব প্রমাণিত কিন্তু। এবং আমরাও দেখেছি আমাদের পেশেন্ট যখন ভর্তি থাকে, ডাক্তারবাবুরা কি ব্যবহার করেন পেশেন্টের সাথে বা গার্জিয়ানদের সাথে। আমার জীবনে ঘটেছে। আমার 2টি বাড়িতে কন্যা সন্তান, আমি তাদের দিব্যি খেয়ে বলছি এখানে। আমি কারো কোনো মুখ্যমন্ত্রী কি প্রধানমন্ত্রী, আমি কোনো দলের চাটুয়াগিরি করতে বসিনি। আমি আমার জীবনের থেকেও আমার সন্তানদের বেশি ভালোবাসি। আমার যদি জীবন চলেও যায় আমার মেয়েদের সম্মান রক্ষার্থে, তাদের বড় করতে, সমাজে প্রতিষ্ঠিত করতে আমার কোনো দুঃখ নেই। আর সেই নক্ষত্রর গায়ে যদি কেউ আঁচড় দেয়, এর থেকে পৃথিবীতে নক্করজনক ঘটনা নেই। এবং এর প্রতিবাদ করতে আমি পাতালে অবধি যেতে রাজি, মৃত্যুবরণ করতে অবধি রাজি আছি। তো অতএব আমি কিন্তু কারো চাটাইগিরি করতে এই ভিডিওটা করতে বসিনি। শুধু আমার এই প্রশ্নগুলো আমাকে মাঝে মধ্যেই কুড়ে খায়, যে বাবা মা আজকের একমাত্র সন্তানকে তিলে তিলে এই জায়গায় নিয়ে এসছেন, তাদের হাজারো স্বপ্ন, অনেক স্বপ্ন পূর্ণ করেছে, ডাক্তার হয়ে দেখিয়েছেন, বাবা মার যে স্বপ্ন তছনছ করে দিয়েছে। এবং এই বৃদ্ধ বয়সে তারা যতদিন পৃথিবীর বুকে থাকবেন, এই কষ্ট তাদেরকে সারা জীবন কুরে কুরে খাবে। আরে জেলবন্দি মানুষের যা না কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট অভয়ার বাবা মার। আমরা কিন্তু সেটা দেখছি না। আমরা কেউ টিআরপি পাওয়ার জন্য কোনো সংবাদ চ্যানেল ভুয়ো খবর, উলট পালট খবর যা পারছে বকে যাচ্ছে, পাবলিককে গরম করছে, এই তাদের কাজ। অনেক ভুয়ো খবর আছে, অনেক ভুয়ো খবর দিয়ে। আবার কেউ কেউ তো রাত দখলে বেরিয়েছে। রাত দখলে বেরিয়েছে, আমার কাছে এরকম প্রমাণও আছে। আমি এমন একটি জায়গায় বসবাস করি যেখানে এই ধরনের একটি ঘটনা, এই রেপের ঘটনা ঘটেছিল, তার আমি সাক্ষী পর্যন্ত। যদিও আমার বলা উচিত না, তবু বললাম। তারা আজকে সবাই জেলে। সেখানেও দেখেছি রাত দখলে তাদেরই ফ্যামিলির কেউ গিয়ে রাত দখল অংশগ্রহণ করেছে। কত বড় হাস্যকর ব্যাপার ভাবুন তো একবার। আমি যদি তাকে প্রশ্ন করি, আপনার ছেলে তো জেলবন্দি রয়েছে, এই একই কেসে আপনি কার জন্য রাত দখল করতে এসছেন? নিজের ছেলেকে মানুষ করতে পারেননি? নিজের ছেলে যখন অ্যারেস্ট হয়েছিল, তাকে এখন আপনি বলেন নির্দোষ? আপনার লজ্জা হয় না? আপনার বাবা মা হয়? ভেবে দেখুন তো। আমাকে তো একটা এলাকায় থাকতে হয়, তাই আমি একটু ঢেকে ঢেকে বলছি। আমার কাছে বহু প্রমাণ আছে। এবং আমরা একটা হলেই কলকাতা পুলিশকে দলদাস বা নানা রকম কুৎসিত কথা বলি। দেখুন, হ্যাঁ, পুলিশ ঘুষ খায় না বলবো না। পুলিশ যেসব কারণে ঘুষ খায়, তারা যদি ঘুষ নাও খায়, তাও সেই কাজগুলো সমাজে লুকিয়ে চুরিয়ে চলবে। কিছু অবৈধ কাজকর্ম ও পুলিশ হাজার চেষ্টা করলেও বন্ধ করতে পারবে না এই সমাজে। আমি দেখেছি, অনেক পুলিশ কর্তার সাথে আমার বন্ধুত্ব আছে। অনেক পুলিশ কর্তাকে আমি গালাগালিও করেছি, আবার অনেক পুলিশ কর্তাকে স্যালুটও করেছি। তাদের কর্মদক্ষতা এবং সমাজের প্রতি তারা দায়বদ্ধতা হয়ে যেসব কার্যকলাপ করেছে, তার জন্য তাদেরকে স্যালুটও করেছি। কীরকম? যেরকম ধরুন,
পুলিশ কর্তারা বড় বড় কেসকে ফাইল করে তারা আদালতে তুলে দিয়েছে, শাস্তিও পেয়েছে, সেগুলো কিন্তু করেছে। আপনাদের চোখে একটাই, কোন ট্রাফিক পুলিশটা কার থেকে পয়সা নিচ্ছে, কোন মদের ঠেক কোন জুয়ার ঠেক থেকে তারা পয়সা নিচ্ছে, সেইগুলোই দেখছেন। এইগুলোই শুধু আপনাদের চোখে বাঁধে, তাই পুলিশকে আপনারা নোংরা চোখে দেখেন এবং নানা রকম কথা বলেন। আচ্ছা ভাবুন তো, আপনি তো জানেন হেলমেট ছাড়া বেরোনো নিষেধ, তা আপনার মতন যারা পুলিশকে গালাগালি করছেন তারাই তো হেলমেট ছেড়ে দিনরাত গাড়ি চালাচ্ছেন, বাইক চালাচ্ছেন। তো পুলিশ যদি আপনাকে উল্টো গালাগাল করে তাহলে পুলিশ খারাপ? আইনটা কিন্তু আমরা আমাদের মতন মানুষ ভাঙি। পুলিশ কতজনকে সামলাবে ভাবুন তো। যদি ভারতবর্ষে 150 কোটি মানুষ থাকে তাহলে কি 150 কোটি পুলিশ দিতে হবে? এটা সম্ভব না। শুধু পুলিশের দিকে আঙ্গুল তুললেই হবে না। আপনি একবার ভাবুন তো, এই কলকাতা পুলিশ কত সূক্ষ্মভাবে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছে। এবার সঞ্জয় রায় আদালতে দাঁড়িয়ে বলছে আমি নির্দোষ। আচ্ছা ভাই, তুমি নয়তো নির্দোষ বুঝলাম, তুমি বলছো, কেন কোনো অপরাধী স্বীকার করে না আমি দোষী। তুমি এখন কোর্টে দাঁড়িয়ে বলছো, কিন্তু তোমার বিরুদ্ধে যেসব প্রমাণপত্র পাওয়া গেছে সেগুলো বলো না যে না এগুলো আমার না, প্রমাণ করিয়ে দেখাও। আমাদের দেশে এরকমই পক্ষে এবং বিপক্ষে দুপক্ষেরই উকিল থাকে। বিপক্ষের উকিল কিন্তু মুখে কুলু এটা থাকে না। সেও যদি এই কেসটা প্রমাণ করাতে পারে যে সঞ্জয় রায়কে মিথ্যা ভাসানো হয়েছে, তাহলে জয় জয়কার হয়ে যাবে বাংলার উপরে, বাংলার বুকে সেই উকিলের। রাতারাতি সে শিরোনামে উঠে আসবে। তার জন্য উকিল রয়েছে, কিন্তু এটা জানবেন উকিল শুধু এক পক্ষের থাকে না। দ্বিতীয়ত কথা, উচ্চ পদস্থ অফিসার এবং উচ্চ তদন্ত চাই যারা আবেদন করেছেন সেই সিবিআই তো একবারও প্রমাণ করতে পারেনি যে কলকাতা পুলিশ যা যা তথ্য প্রমাণ যেগুলো দিয়েছে সেগুলো ভুয়ো। দ্বিতীয় কথা, ওই মেয়েটির যে পোস্টমর্টম রিপোর্ট হয়েছিল সেটাও কিন্তু রেকর্ডিং হয়েছিল, অন রেকর্ডিং হয়েছিল, কোনোটাই কিন্তু প্রমাণ হয়নি যে না এটা ভুয়ো। তা সত্ত্বেও নানা রকম জল্পনা কল্পনা হয়েই যাচ্ছে। শুধু ভুয়ো খবর ছড়িয়ে টিআরপি বাড়াও, এই সমাজের প্রতি এদের কোনো দায়বদ্ধতা নেই যে না সে যে দোষী হোক। কোনো সংবাদ চ্যানেল দেখলাম না যে এমন কিছু একটা কথা উক্তি করেছে যার দ্বারা কোনো অপরাধীকে ধরা যাবে। আর আজ থেকে বহু বছর আগে দেখতাম অনেক সাংবাদিক কুরে কুরে এমনভাবে খুঁড়ে খুঁড়ে বের করতো যে তাদের কথার মাধ্যমে অনেক অপরাধীকে পুলিশ পেয়ে যেত। আর আজ কী করে পুলিশ, ওই সাংবাদিকরা শুধু নিজেদের টিআরপি নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত। কে গেল, কে মরল, কে আসলো তা নিয়ে তাদের কোনো যায় আসে না। এরকম তথ্যও আমার কাছে আছে। বললাম যে আমার এলাকায় একটি এরকম ঘটনা ঘটেছিল। তখন অনেক সাংবাদিকদের সাথে আমার কথাবার্তা হয়, অনেক সাংবাদিক আমার বন্ধুও আছে, তাদের সাথেও আমি আলোচনা করি। তারা আমাকে এক কথায় বলেছে, ভাই এটা আমাদের রুজি রোজগার, আমাদের দিনকে রাত বানানোটাই আমাদের কাজ। আমি একটি কথাও মিথ্যা কথা বলছি না। আমি এই ভিডিওটা করে টিআরপি পাবো কি পাবো তার জন্য কিন্তু এই ভিডিওটা করছি না। খুব বেদনা নিয়ে, প্রথমেই বলেছি যে খুব বেদনা নিয়ে ভিডিওটা করছি। আচ্ছা, আর একটা কথা বলছি, সঞ্জয় রায় কাউকে না কাউকে আড়াল করছে, এরকমও অনেক বুদ্ধিজীবীরা বলছে। অনেক মোটা মাথা যারা, মোটা মাথা বলাবো, রাবণের মতন হয়তো তাদের 10টা মাথা, বিশেষজ্ঞ ব্যক্তি, অনেক উচ্চপদ চেয়ারে বসে আছেন, তারা বলছেন সঞ্জয় কাউকে আড়াল করছে। আচ্ছা ভাবুন তো, সঞ্জয়ের যদি বাঁচার কোনো আশা থাকতো তাহলে না তো সঞ্জয় কাউকে আড়াল করত। সঞ্জয় তো জানে যে মৃত্যুর দড়িটা আমার মুখের সামনে শুধু ঘুরছে সময়ের অপেক্ষা পড়াতে। তাহলে তার বলতে অসুবিধা কি আছে? সে তো জানে আমি এমনিও মরবো এমনিও মরবো। তাহলে তো সে নাম বলতে পারতো, আমার সাথে কে রয়েছে, কারা জড়িয়ে রয়েছে, কারা আমাকে সহযোগিতা করেছে, বলতে পারতো। একবার এই কথাটা ভেবে বলেছেন? আমি যখন দেখব যে আমি মরতে চলেছি, তখন কে বাঁচলো না বাঁচলো আমি তা দেখবো না, কিন্তু আমার যদি কোনো সহপাঠী থাকে দুষ্কর্মে আমি কিন্তু তাদের নাম বলবোই। আজ অবধি তাই হয়ে এসছে সারা পৃথিবীর বুকে। তার প্রমাণ 26/11-তে আপনারা মুম্বাই হামলায় যে অপরাধী কাশ্যপকে ধরেছিল,
সে যখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে তখন কিন্তু সে সব স্বীকার করেছিল। তাই এই জন্যই বলছি, একটু ভাববে না কথাগুলো যে আমি বললাম, হতে পারি আমি খুব তুচ্ছ সাধারণ ব্যক্তি, কথাগুলো একটু ভাববেন। যে আমরা সমালোচনা করার আগে ভালো মন্দ বিচার না করেই যা খুশি তাই বলে বসি, বললেই হয় না, একটু চিন্তাভাবনা করতে হয় যে কোথা থেকে কি হতে পারে। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে অভয়ার মা বাবার প্রতি শ্রদ্ধা রেখে অভয়ার আত্মার শান্তি কামনা করে আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ভালো মন্দ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো কথা আমার উপযুক্ত মনে হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অতি অবশ্য, আমার পাশে থাকার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ।